শ্রেণী ষষ্ঠ, অধ্যায় ষষ্ঠ। আজকে আমি তোমাদের কৈশোরকালীন বিকাশ এই জিনিসটা পড়াবো। সবাই নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা একটু পড়াশোনায় মনোযোগী দেই। যদিও আমরা একটা ক্লাসে একবার পড়েছিলাম, তারপর আজকে আমি পুনরায় আলোচনা করছি। যারা সেদিন ক্লাসটা ঠিকমতো করতে পারোনি বা দেখোনি, আজকে আমরা আবার নতুন করে পড়ছি। এটা একটু খেয়াল করো। আজকে আমরা পার্ট 1 দেখো, শারীরিক বিকাশ। আচ্ছা, বিকাশ বলতে কি বুঝি আমরা? বিকাশ মানে যে তুমি বড় হচ্ছ। তুমি যখন জন্মগ্রহণ করেছিলা তখন তুমি ছিল ছোট্ট একটা, কতটুকু বলবো, 2.5 পাউন্ড বা 3 পাউন্ড 2 পাউন্ড ছোট্ট। আর এখন তুমি এই যে 10-12 কেজি বা আরও বড় 15-20 এরকমও তোমার ওজন হয়েছে। এটা কিভাবে হলো? আস্তে আস্তে তুমি শারীরিকভাবে বেড়ে উঠেছ। এটাই হলো একটা বিকাশ, শারীরিক বিকাশ। তোমার পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, দিন যত যাচ্ছে তুমি ততই বড় হচ্ছ। সাধারণত 10-11 বছর বা শৈশবের শেষ পর্যায়ে পর থেকে প্রাপ্তবয়স্কের পূর্ণ অর্থাৎ 18-19 বছর বয়স পর্যন্ত কৈশোরকাল। এ বয়সে বয়ঃসন্ধিকালও বলা হয়ে থাকে। কৈশোরে শিশু থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার জন্য ছেলে মেয়েদের শরীরের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনের সময়কাল অত্যন্ত সংক্ষিপ্ত ও দ্রুত। শারীরিক বিকাশ বলতে দেহের পরিবর্তন ও আকার আকৃতির বৃদ্ধিকে বোঝায়। শারীরিক পরিবর্তনের কিছু সাধারণ বৈশিষ্ট্য যা সবার মধ্যে বিদ্যমান থাকে। এ সময় বছরের উচ্চতা 7 থেকে 14-15 সেন্টিমিটার পর্যন্ত, অনেক সময় 3 থেকে 5-6 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। সাধারণত মেয়েরা 18 থেকে 19 বছর পর্যন্ত আর ছেলেরা 20 থেকে 21 বছর পর্যন্ত উচ্চতায় বেড়ে থাকে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয়। ক্রমে ক্রমে বেড়ে উঠে শিশু পূর্ণ বয়সে আকার ধারণ করে। বয়ঃসন্ধিকালে এমন কিছু পরিবর্তন ঘটে যার মাধ্যমে ছেলে এবং মেয়েদের আলাদাভাবে চেনা যায়। ছেলেদের গোঁফ দাড়ি উঠতে শুরু করে আর গলার স্বর পরিবর্তন হয় এবং শুরুতে ভাঙা ভাঙা, পরে একটু মোটা স্বরে পরিণত হয়। মেয়েদের 28 দিন পর পর ঋতুস্রাব হয়। এটি 3 থেকে 5 দিন পর্যন্ত, কারো কারো ক্ষেত্রে 7 দিন বা তারও বেশি থাকতে পারে। আগে থেকে তোমার যদি জানা থাকে এই পরিবর্তনের কথাটা, তাহলে তুমি খুব স্বাভাবিকভাবেই নিতে পারবে। আর যদি তুমি এই সম্পর্কে একেবারেই কোনো কিছু না জানা থাকে, তাহলে তোমার জন্য কষ্ট হবে, কারণ তুমি ছোটো বয়সে এগুলো দেখো না, জানো না, শোনো না। এই জন্য তোমাকে যদি পড়ার মাধ্যমে বা টিচারে তোমাকে সহযোগিতা করে জানিয়ে দেয়, তাহলে তুমি তোমার আগে থেকেই তোমার এই পরিবর্তনটা আসবে, তুমি এটাকে সহজে মেনে নিতে পারবে। এতে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না বা তুমি এটাতে কোনো ভয়ও পাবে না। হঠাৎ করে তোমার এই পরিবর্তন আসলে তোমাকে একটা অস্বাভাবিক তোমার কাছে মনে হতে পারে। এই জন্যই আমরা তোমাদেরকে এই বয়সটা তোমরা মাত্র ক্লাস 5 থেকে 6 উঠেছো, ছোট্ট মানুষ এখনও আছো, এই জন্য তোমরা আগে থেকেই এটা সম্পর্কে জানবে। তাহলে তোমাদেরকে এই পরিবর্তনটা যখনই তোমার জীবনে ঘটবে, তুমি এটাকে স্বাভাবিক মনে করতে হবে। এরপরে আসো আমাদের পার্ট 2-তে দেখো, কৈশোরের মানসিক বিকাশ। আচ্ছা, মানসিক বিকাশটা আবার কি? আমরা শারীরিক বিকাশটা বুদ্ধি ইয়েতে বড় হলাম, শরীরে আকার আকৃতিতে বড় হলাম, কিন্তু মানসিক বিকাশটা কি? দেখো, মন শব্দটি থেকেই মানসিক শব্দটি এসেছে। শিশুরা উচ্চতায় বাড়ে, ওজনে বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে তারা কথা বলতে শেখে, মনে রাখতে পারে, আস্তে আস্তে দিন রাত্রির পার্থক্য বুঝতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে দূরত্ব বুঝতে পারে। আমাদের বুদ্ধি আছে বলেই তোমরা এই কাজগুলো করতে পারছো এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছো। এইগুলো সবই মানসিক ক্ষমতা বা মানসিক বিকাশ। মানসিক বিকাশ বলতে শিশু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, ভাষার বিকাশ, চিন্তা শক্তি, বোঝার ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে ধীরে ধীরে অধিক ক্ষমতা অর্জন বোঝায়। কৈশোরে ছেলেমেয়েরা চিন্তা ও বিচার দিয়ে সমস্যা সমাধান করতে পারে।
যুক্তি দিয়ে তারা চিন্তা করতে পারে, বুদ্ধি দিয়ে তারা চিন্তা করতে পারে এবং তারা অনেক জ্ঞান অর্জন করতে পারে। এসব বয়সের ছেলেমেয়েরা বিমূর্ত ধারণা অর্থাৎ এগুলো যেগুলো দেখা যায় সেগুলো বুঝতে পারে, অনেক সময় কল্পনার জগতেও তারা নিজেকে আবদ্ধ করে রাখে এবং স্নেহ, মায়া, মমতা, সাহসিকতা, সততা এগুলো তাদের মধ্যে একটা দেখা যায় এবং তারা অনেক কঠিন জিনিসও তারা সহজেই বুঝতে পারে। কারণ দিন যত যায় তার মানসিক ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, বুদ্ধির ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। এখন তুমি আরও একটু ভালোভাবে কৈশোরকালে তুমি মানসিক ক্ষমতা বাড়ানোর কিছু উপায় তুমি যদি পড়ো তাহলে তোমার মানসিক ক্ষমতা আরও অনেকটা বাড়বে। এই জন্য তোমরা এই যে তোমাদের 47 পৃষ্ঠায় কতগুলো পয়েন্ট দেওয়া লেখা আছে, এই পাঠটুকু অবশ্যই ভালো করে পড়বে। এইটুকু পাঠ করলে তুমি অবশ্যই অনেকটাই বুঝতে পারবে কীভাবে তোমার মানসিক শক্তি বাড়বে। পাঠ্য বইয়ের পাশাপাশি তোমাকে বেশি বেশি বিভিন্ন ধরনের বই পড়তে হবে। কৌতূহল মেটানোর জন্য প্রশ্নের উত্তর খুঁজতে হবে এবং সেটা সমাধান বের করতে হবে। আগ্রহ নিয়ে যে কোনো কিছু শুনতে হবে এবং বুঝতে হবে। মনে রাখার জন্য পরিষ্কারভাবে দেখা এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। মুখস্থ করতে হলে বিষয়বস্তু আগে বুঝতে হবে, তারপর মুখস্থ করতে হবে। নিজে বুঝতে সমস্যা হলে শিক্ষক বা বড়দের সহযোগিতা নিতে হবে এবং পরিষ্কার ধারণা নিয়ে মুখস্থ করতে হবে। অন্য ছেলে মেয়েদের সাথে মেলামেশা করা বা ধারণা বিনিময় করতে হবে। বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হবে। হাতে কলমে পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকলে তা করতে হবে। দলীয় আলোচনার মধ্য দিয়ে নিজের করণীয় সম্পর্কে বুঝতে হবে। আমাদের চারপাশে কোথায় কি ঘটছে তা জানার আগ্রহ থাকতে হবে এবং সেটা জানতে হবে। এভাবে চেষ্টা করলে তোমরা তোমাদের মানসিক ক্ষমতা উন্নতি করতে পারবে। তোমাদের সকলেই জানা দরকার যে শারীরিক ও মানসিক বিকাশ ছাড়া কোনো শিশু পরিপূর্ণভাবে বিকাশ লাভ করতে পারে না। এজন্য তোমাকে শারীরিকের সাথে অবশ্যই তোমাকে মানসিক বিকাশে নিজেকে তৈরি করতে হবে এবং তোমাকে ভালো ভালো জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে তোমার বিকাশটা ভালোর দিকে যাবে। আর যদি খারাপ সঙ্গ পেয়ে বসে তাহলে খারাপের দিকে চলে যাবে। এজন্য আমরা মনে করি যে মানসিক বিকাশটা, এই যে তোমরা স্কুলে আসছো, সবার সাথে মিশতে পারতেছো, তোমাদের অনেক জ্ঞান অর্জন হচ্ছে, হ্যাঁ, তোমরা ভালো ভালো জিনিস শিখবে, হ্যাঁ, ভালো পরিবেশে তোমরা মানুষ হতে পারছো। অনেকেই আছে, অনেক জ্ঞান আছে, অনেকেই আছে, কিন্তু পরিবেশ পাচ্ছে না, কিন্তু তারা তো তোমাদের মতো এত সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য তারা হয়তো বা সমাজে তারা কি হচ্ছে, অবহেলায় চলে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে পার্ট 2 পর্যন্তই থাকবে। আচ্ছা, পার্ট 2 এর 3 নাম্বারটাও আবেগিক বৈশিষ্ট্য আছে এখানে, ঠিক আছে। আমরা 3 নাম্বারটা কোশ্চেন আবেগ। আচ্ছা, আবেগ জিনিসটা কি দেখো। আবেগ হচ্ছে এই যে তোমার মধ্যে একটু পরিবর্তন আসা। যেমন মনে করো তোমাকে কেউ বকা দিলে তুমি রাগ করো, মুখটা গোমরা মুখ করে রাখো, মুখটা লাল হয়ে যায়, হ্যাঁ, কেমন যেন একটা ভাব মুখের মধ্যে চলে আসে। আবার কোনো কিছু সুসংবাদে তোমার মুখে হাসি আসে, দেখতে ভালো লাগে এবং তুমি, এই যেটাই হলো আবেগ, মানুষের বহিঃপ্রকাশ। আনন্দ, রাগ, ভয়, ভালোবাসা, হাসি, কান্না আমাদের প্রতিদিনের সঙ্গী, যার নামই হচ্ছে আবেগ। আবেগ ছাড়া মানুষ হয় না। রোবটের সাথে মানুষের এখানেই পার্থক্য। এখানে রোবটের সাথে মানুষের পার্থক্য। রোবট হলে মেশিনের তৈরি, সে যা করতে বলবে তাই করবে, কিন্তু মানুষ তো রোবট না। মানুষকে হাসি, মানুষের মন বলতে একটা জিনিস আছে, সেই জন্য সে হাসে, কান্না করে, ব্যথা পেলে সে চিৎকার করে, নানা রকমের তার পরিবর্তন হয়। মানুষের মতো সবসময় আমরা দেখতে পাই কিছু ঘটনা ঘটলে হয়তো বা সে কোনো দুঃখজনক ঘটনা করলে সে কান্না পায়, আবার কোনো ভয় পেলে সে পালাতে চেষ্টা করে, চিৎকার করে, হ্যাঁ। বাইরে কোনো ঘটনা আমাদের মনে আলোড়ন সৃষ্টি করলে অনেক সময় আমরা ভয়ে হলে আমরা ভয় পাই, আর হাসি হলে হাসি, কাঁদি, ভয় পাই, নানা রকম স্পষ্টকাতর ঘটনা আমরা আমাদের এই আবেগের মধ্যে আমরা প্রকাশ করি। আবেগের ধরন আছে, বিভিন্ন ধরনের আবেগ আছে। আবেগের সময় স্নেহ, আমরা অনেক সময়
স্নেহে মানুষে কী করে, আদর পেলে মানুষের আবেগটা আরও বেশি হয়ে যায়। দেখবা তোমার যদি কোনো একটা সুসংবাদ হয়, তখন যদি কেউ আরও বেশি তোমাকে কী করে, আবেগের ইয়েতে মানুষ কিন্তু কান্না করে দেয়, স্নেহে কান্না করে দেয়। এরকম আমরা অনেক ঘটনা দেখি। মনে করো কেউ হঠাৎ করে কিছু পেলো যেটা অনাকাঙ্ক্ষিত ছিল, পাওয়ার কথা ছিল না, কিন্তু পেয়ে গেল, তখন কি হয়, একেবারে খুশিতে কান্না চলে আসে। সুতরাং আমরা আবেগের অনেক রকমের ধরন দেখতে পাই। আবেগ আসার সময় আমাদের দেহ, মন, আচরণের পরিবর্তন হয়। ভয় পেলে আমাদের শরীর লোম দাঁড়িয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে, টেনশনে বুক টিপ টিপ করে যায়, রাগে আমাদের চোখ লাল হয়ে যায়, আনন্দে আমরা হাসি, কোনো দুঃখ সংবাদে আমরা কান্না পাই। এসবই আবেগের প্রকাশ। আবেগে দুটি ধরন আছে। একটা যে আবেগ হলো তোমাদের ভালো পরিবেশ সৃষ্টি করবে, যেমন তোমার মনে করো সুখ, আনন্দ, হাসি, স্নেহ, মমতা ইত্যাদি, এগুলো হলো তোমার ইতিবাচক আবেগ। আরেকটা আছে এটার বিপরীত, সেটা হলো তোমার মনে করো রাগ, ভয়, দুঃখ ইত্যাদি হলো খারাপ। আবেগের ক্ষতিকর দিক আছে, যেগুলো অতিরিক্ত আবেগ আমাদের অনেক ক্ষতি করে। আবেগের কারণে আমাদের দেহভঙ্গির চেহারার পরিবর্তন হয়। রাগের সময় আমাদের চোখ বড় হয়ে যায়, মুখ খিচে আসে, হিংস্র পশুর মতো দেখায়। অতিরিক্ত রাগে আমাদের আচরণের পরিবর্তন হয়। অনেকে রেগে জিনিসপত্র ছুঁড়ে মারে, ভেঙে ফেলে, কাউকে আঘাত করে। কোনো দুঃসংবাদের ঘটনা আমাদের মন খারাপ হয়। পড়াশোনায় মনোযোগ আসে না, আমরা কাঁদি, খাওয়া বন্ধ করে রাখি। ভয় পেলে আমাদের অস্থিরতা বাড়ে, স্বাভাবিক কাজকর্ম করতে পারি না, কথা বলতে অনেক সময় তোতলাতে হয়, হাত পা কাঁপে। এইসব শারীরিক এবং মনের জন্য ক্ষতিকর। অতিরিক্ত আবেগ আমাদের শরীরে জটিলতা সৃষ্টি করে, আমাদের আচরণের হয় ভয়াবহ। এখান থেকে আমাদের যে কোনোভাবে আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারি না। কৈশোরে আবেগের আধিক্য থাকে। দৈহিক পরিবর্তনের জন্য আবেগের অক্ষমতা দেখা যায়। নানা রকম দুশ্চিন্তা, অস্থিরতা কাজ করে। তোমরা পরিবারের সদস্যদের আচরণের মধ্যে অনেক সময় এই লক্ষ্য করো, এবং এই স্বাভাবিক অনেক সময় এইসব বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই জন্য এই আবেগকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে আমরা দেখো নিয়ন্ত্রণ করব? যে কোনো ঘটনায় ভালো দিকটা খুঁজতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার, জটিল অবস্থা থেকে মেনে নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। 3 নাম্বার, হতাশাকে প্রশ্রয় না দেওয়া, কোনো হতাশাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দলগতভাবে কোনো কাজ করা, খেলাধুলায় অংশ নেওয়া। যেসব বিষয়ে রাগ হয়, ভয় হয়, সেগুলো থেকে যেন আমাদের না আসে, সেদিক থেকে দূরে থাকতে হবে। মা বাবা, বন্ধুদের সাথে নিজের সমস্যা খোলামেলাভাবে আলোচনা করতে হবে, তাহলে আমরা এই রাগ থেকে পরিত্রাণ পেতে পারি। এরপরে তোমাদের মানসিক সামাজিক বিকাশ। সামাজিক বিকাশটা দেখো, এই যে তোমরা সবাই একসঙ্গে স্কুলে পড়াশোনা করছো, একসঙ্গে মিশতেছো, সবার সাথে সবাই ভাবের আদান প্রদান হচ্ছে, এইটাই তুমি সামাজিকভাবে বিকাশ হচ্ছে তোমার। আমরা সামাজিক বিকাশটাকে অনেক বেশি গুরুত্ব দিব এই কারণে যে এই তুমি এখানে দলের সাথে মিশতে পারছো। একটা দল তোমার সমবয়সী বা তোমার চাইতে বয়সে 1 দিন 2 দিন বা 10 দিন এরকম বড় ছোট, তো একই বয়সে তোমরা একসঙ্গে পড়াশোনা করতেছো। এতে তোমাদের একজনের সাথে একজনের ভালো বোঝাপড়া হচ্ছে। এই জন্য তোমাদের বইতে খুব সুন্দর করে 51 পৃষ্ঠায় দেখো দেওয়া আছে, অন্যের মতামত গ্রহণ করতে শিখতে পারো, দলের সাথে ভাগাভাগি করতে শেখা, আত্মনির্ভরশীল হতে শেখা, সহযোগিতা করতে শেখা, দায়িত্ব নিতে শেখা, প্রতিযোগিতা করা এবং দলে খেলাধুলা করা। এই যে জিনিসগুলো, এগুলো একটাই কেন্দ্রবিন্দু হচ্ছে তোমার দল। এই দলের সাথে তুমি সামাজিক বিকাশ সুন্দরভাবে সবাই যদি একসাথে মিলেমিশে করি, তাহলে সুন্দর তোমাদের মধ্যে বোঝাপড়া হবে। বন্ধু বা সবার সাথে একসঙ্গে যদি তুমি কোনো পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক কোনো কাজ করো, দেখবে সেই কাজটা তোমার সুন্দর হবে। হ্যাঁ, ভালো বন্ধু নির্বাচন করে এবং বন্ধুদের সাথে যদি প্রতিযোগিতায় পড়াশোনায় করো, দেখবা ভালো রেজাল্ট করা যায়। এবার আমরা জেনে নেই কৈশোরে সামাজিক হওয়ার জন্য কি কি করণীয়। 1 নাম্বার, সকলের সাথে কুশল বিনিময় করতে হবে। 2 নাম্বার, একা একা নিজেকে গুটিয়ে না রাখা, বিভিন্ন কাজে অংশ নেওয়া এবং খেলাধুলায় অংশ নেওয়া, সকলের সাথে কথাবার্তা বলা চালিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে, এবং বয়স্কদের সাথে সম্মান করতে হবে এবং তাদের আদেশ নির্দেশ মানতে হবে, এবং ছোটদেরকে স্নেহ ও আদর করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি, তাহলে দেখবে কী হবে, আমাদের মধ্যে একটা সকলের সাথে সকলের একটা
বন্ধুত্বপূর্ণ হবে এবং সবাই আমরা একসঙ্গে ভালো কাজ করতে পারবো। এরপরে আসো কৈশোরের নৈতিক বিকাশ। নৈতিক বিকাশটা কি দেখো, নৈতিকতা বলতে সামাজিক ও ধর্মীয় নীতি অনুসরণ করা বোঝায়। এখানে ভালো বা খারাপ কাজের জন্য নিজেকে দায়ী করা হয় এবং ভালো কাজ করলে সবাই মনে তৃপ্তি আসে এবং খারাপ কাজ করলে নিজের মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়। সত্য কথা বলা যে ভালো লাগে, মিথ্যা কথা বলে অপরাধ বোধ হয়। এবং এটাই হলো তোমার নৈতিকতা। নৈতিকতা তুমি নিজের মধ্যে, মানুষ হঠাৎ করে একদিন শিখে না, এটা আস্তে আস্তে চরিত্রের মধ্যে আনতে হয়। মানুষের হঠাৎ করে নৈতিকতা পরিচয় দিতে পারে না। নৈতিকতা বিকাশে দীর্ঘ সময় প্রয়োজন হয়। শিশু অবস্থায় পরিবার থেকে ভুল ও সঠিক আচরণ করতে শেখে। মা বাবা, ভাই বোন, পরিবারের সদস্যরা তোমাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে থাকে। দেখবে তুমি যখন স্কুলে আসবে, ছোটবেলায় ভর্তি হয়েছো, তখন তোমার মা তোমাকে কিছু শিক্ষা দিয়েছিল। কি শিক্ষা দিয়েছিল? যে কারো জিনিস না বলে নেবে না, কারো জিনিস না বলে খাবে না, কারোর সাথে মারামারি করবে না, কারো জিনিস না বলে বাসায় নিয়ে আসবে না, পেন্সিল, কলম, বই, খাতা এগুলো কারোটা নেবে না, টিচারদের দেখলে সালাম দিবে, ছোটদেরকে আদর করবে। এই শিক্ষাটা তুমি ছোটবেলা থেকে পরিবার থেকে শিখে আসছো, এটা তোমার নৈতিক শিক্ষা। এবং স্কুলে যখন আসো তখন আমরা এই শিক্ষাটাকে আরও তোমাদের এটার মধ্যে আরও আমরা কিছুটা জ্ঞান দিয়ে তোমাদেরকে আরও সুন্দরভাবে পোক্ত করি। এই শিক্ষাটা নিয়েই কিন্তু তুমি ভবিষ্যতে তুমি যখন চাকরি জীবনে যাবে, তুমি যখন সংসার জীবনে যাবে, তখন এই শিক্ষাটা তোমার কাজে লাগবে যে আমি ছোটবেলায় কি শিখে আসছি। এই জন্য আমরা অনেক সময় দেখবে কারোর সাথে কারো ঝগড়া লাগলে বলে পরিবার থেকে কিছু শেখায় না। আসলে কিন্তু পরিবার থেকে শেখায়, কিন্তু অনেকেই এটা মনে রাখে, আবার অনেকেই মনে রাখে না। এই জন্য আমরা এটাকে নিজের মধ্যে লালন করার চেষ্টা করব, পালন করার চেষ্টা করব এবং আমাদের জীবনে প্রতিফলন করার চেষ্টা করব। যে যত বেশি নৈতিকতা প্রদর্শন করতে পারবে, সে তত বেশি সমাজে বিনয়ী হতে পারবে, সকলের মনের কাছাকাছি যেতে পারবে এবং সকলেরই সে স্নেহের একটা পাত্র থাকবে। এই জন্য আমরা বাড়িতেও যেমন নৈতিকতা দেখাবো, তেমনি আমাদের স্কুলে, আমাদের কর্মক্ষেত্রেও আমরা নৈতিকতার পরিচয় দেব। আমরা এখানে নৈতিকতা তোমাদের অনেক সুন্দর করে তোমাদের বইতে আরও লাইন বাই লাইন পড়বে। 52 পৃষ্ঠা 53 পৃষ্ঠা সুন্দর করে তোমাদের দেওয়া আছে। গৃহে খারাপ আচরণ আর বিদ্যালয়ে খারাপ আচরণ। আমরা খারাপ আচরণকে শিখবো না, আমরা ভালো আচরণ শিখবো। এই জন্য কোনগুলোকে খারাপ আচরণ বলা হয় এটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সে থেকে দূরে থাকার চেষ্টা করব। এসো আমাদের এই অধ্যায়টা মোটামুটি আমরা আলোচনা শেষ করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে সেটা তোমরা করবে, বারবার করবে বাসায়। এমন কোনো না যে না বোঝার কিছু নাই, অবশ্যই বুঝতে তোমার কোনো, আমি আশা করি তোমাদের আমি যেভাবে লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছো এবং নিজেরাও বাসায় একটু পড়বে। তাহলে তোমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল, তোমাদের যেহেতু তোমরা ছোট, আগে এত বড় সৃজনশীল লিখো নাই, এই জন্য তোমরা প্রত্যেককে বাসায় আমি বলবো যে তোমরা বাসায় সৃজনশীল প্রশ্ন লিখে লিখে অভ্যাস করবে। তাহলে তোমাদের সময় সম্পর্কে জ্ঞান হবে আর তোমাদের লিখার হাতটাও আসবে। আচ্ছা, এখানে দেখো বহু নির্বাচনী, ছেলেমেয়েরা কত বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে? 18 থেকে 19, 20 থেকে 21, 22 থেকে মেয়েরা এখানে বলেছে, আর 24 থেকে 25। তোমাদের বইতে উত্তর দেওয়াই আছে কত বছর বয়স পর্যন্ত? 18 থেকে 19 বছর, তাই তো? নিশ্চয়ই এটা তোমাদের বইতেই দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে তোমাদের এখানে নেতিবাচক আবেগ কোনটা? নেতিবাচক ভালোবাসা, হাসি, দুঃখ, স্নেহ। নেতিবাচক কিন্তু দুঃখ, আর সবগুলোই ইতিবাচক আবেগ। আমরা এই প্রশ্নগুলো তোমাদের এখানে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, পেজ নাম্বার 54, মনে রাখবে পেজ নাম্বার 54। এই 2টা সৃজনশীল প্রশ্ন তুমি বাসায় বাড়ি কাজ করবে। আমি মনে করি যে তোমরা যদি এটা বাড়ির কাজ করো, এই 2টা প্রশ্ন, তাহলে তোমাদের 2টা প্রশ্ন তোমরা আগায় গেলা, তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তোমরা এই প্রশ্নগুলো বাসায় অনুশীলন করবে। আমি তোমাদেরকে এটা মনে করো বাড়ির কাজ দিলাম, তোমরা এটা নিজ দায়িত্বে বাড়ির কাজগুলো করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা এখানে শেষ করছি। এরপরে প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবে, আমি পুনরায় আলোচনা করব প্রতিটা ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই করে আজকে এখানে ক্লাস শেষ করছি।